फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल एडुकेशन ऑफ वेस्ट बेंगल। तो बंधुरा आज आमरा এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর অর্থাৎ ক্লাস 5 পাতাবাহার বইয়ের অর্থাৎ বাংলা বইয়ের যে বুনোহাস গল্পটি রয়েছে লীলা মজুমদারের লেখা বুনোহাস গল্পটি সেই গল্পটির প্রশ্নগুলি করে দেখাবো এবং বোঝাবো তার উত্তরগুলি কি হবে, তো সেগুলি বলবো। তো এর আগের ভিডিওতে আমি বুনোহাস গল্পটি পড়িয়েছিলাম, তো সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে এখনই সেই ভিডিওটা একবার দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই ভিডিওতে আমি প্রশ্নগুলি আলোচনা করব, প্রশ্ন এবং উত্তরগুলি কি হবে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিকে বাজিয়ে নোটিফিকেশন অল করে নাও, কারণ তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সমস্ত ক্লাসের সমস্ত বিষয়ের সমাধান দেওয়া হবে। এবং তোমরা যদি কোনো বিষয়ে সমাধান দরকার থাকে তাহলে আমাদের নিচে কমেন্ট বক্সে, আমাদের চ্যানেলে ভিডিওতে নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারো। তো যে কোনো বিষয়ের হতে পারে, যে কোনো ক্লাসের জানাতে পারো, ঠিক আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা তোমাদের বইয়ে পৃষ্ঠা নম্বর 8 নম্বর পাতাটি খোলো। দেখো এখানে তোমাদের হাতে কলমে কোয়েশ্চেন দেওয়া আছে। তো কোয়েশ্চেনগুলি আমরা সমাধান করব এবং উত্তরগুলি কী হবে জেনে নেব। তো প্রথমে একের দাগের যে কোয়েশ্চেনটি রয়েছে, একের দাগে যে কি করতে বলা হয়েছে না, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। অর্থাৎ এইখানে তোমাকে অপশন দেওয়া থাকবে, তো সেই অপশনের মধ্যে যেইটি ঠিক হবে সেইটি বেছে নিয়ে ওই ড্যাশের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। এখানে ড্যাশ দেওয়া আছে, তো তার মধ্যে লিখতে হবে এবং বাক্যটা আবার ঘুরে লিখতে হবে। তো দেখো এইখানে তোমাদের প্রথমে যে বাক্যটি দেওয়া আছে যে 1.1 কি বলা আছে না, আকাশের দিকে তাকালে তুমি দেখো ড্যাশ। এবারে অপশন দিয়েছে তোমাকে ঘর বাড়ি গাছপালা পোকামাকড় মেঘ রোদ্দুর। অর্থাৎ এই যে ঘর বাড়ি গাছপালা পোকামাকড় আর মেঘ রোদ্দুর, এই অপশনের মধ্যে কোনটি ঠিক হবে? আকাশের দিকে তাকালে তুমি কি দেখো? আকাশের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? আকাশের দিকে তাকালে আমরা মেঘ রোদ্দুর দেখতে পাই, ঠিক আছে। তো উত্তরটি হবে মেঘ রোদ্দুর। তারপরে 1.2 যেটা দেওয়া আছে, যে বলা আছে যে হিমালয় ছাড়া ভারতের আরও একটি পর্বতের নাম হলো ড্যাশ। তো উত্তরটা কি হবে? এখানে তোমাকে অপশন দিয়েছে কিলিমাঞ্জারো, আরাবল্লী, আন্দিজ, রকি। এই অপশনগুলির মধ্যে কোনটি হবে? আরাবল্লী হবে, ঠিক আছে। তো উত্তর হবে ওই ড্যাশের মধ্যে লিখতে হবে আরাবল্লী। তোমাকে ঘুরে আবার লিখতে হবে যে 1.2 দিয়ে লিখবে যে হিমালয় ছাড়া ভারতবর্ষের আরেকটি পর্বতের নাম হলো আরাবল্লী, ঠিক আছে। তারপর 1.3 কি আছে না, এক রকমের হাঁসের নাম বলো ড্যাশ। তো উত্তরটা কি হবে? এখানে অপশনগুলি আগে তোমাকে দেখতে হবে কি আছে, সোনা, কুনো, কালি আর বালি। তো এখানে ড্যাশের মধ্যে হবে বালি, উত্তরটি হবে বালি হাঁস, ঠিক আছে। এক রকমের হাঁসের নাম হলো বালি হাঁস। তারপর 1.4 কি আছে না, পাখির ডানার ড্যাশ। অপশন দেওয়া আছে বো বো, সনসন, শোঁ গাক গাক শব্দ শোনা যায়। তাহলে পাখির ডানার তোমরা গল্পে পড়েছিল কি শব্দ শোনা যায়? পাখির ডানার শোঁ শব্দ শোনা যায়, ঠিক আছে। তো একের দাগে যে বলেছিল তোমার দিকে যে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তো আমি বলে দিলাম কোন অপশনগুলি হবে, তবুও আমি পুরো সম্পূর্ণ সমাধানটা একবার দেখিয়ে দিচ্ছি তোমার দিকে। তো আমি পিডিএফের মাধ্যমে তোমাদের সমাধানটা দেখাচ্ছি। একের দাগের ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। দেখো এখানে হাতে কলমে লেখার পর দেখো এখানে একের দাগ দিয়ে লেখা আছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তারপর স্টার্ট করেছি 1.1 ছিল আকাশের দিকে তাকালে তুমি কি দেখো। ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে ঘরবাড়ি গাছপালা, এই যে ঘরবাড়ি গাছপালা পোকামাকড় মেঘ রোদ্দুর। আমি আগেই ভিডিওতে বললাম যে এটা মেঘ রোদ্দুর হবে, ঠিক আছে। তাহলে উত্তরটা নিচে লিখেছি, এই যে উত্তর বলে যে আকাশের দিকে তাকালে আমি মেঘ রোদ্দুর দেখতে পাই, বাক্যটা ঘুরে লিখেছি আর কি। এইভাবে তোমরা লিখবে। তারপর 1.2 কি আছে? 1.2 আছে হিমালয় ছাড়া ভারতবর্ষে আরেকটি পর্বতের নাম হলো, অপশন দেওয়া ছিল কিলিমাঞ্জারো, আরাবল্লী, আন্দিজ, রকি। কি হবে তোমাদের? উত্তরটি হবে আরাবল্লী, ঠিক আছে। তো নিচে লিখেছি দেখো হিমালয় ছাড়া ভারতবর্ষে আরও একটি পর্বতের নাম হলো আরাবল্লী। তো এইভাবে লিখে নেবে। লিখে নেওয়ার পর 1.3 বলে দেওয়া আছে যে এক রকমের হাঁসের নাম হলো সোনা, কুনো, কালি আর বালি হাঁস। উত্তরটি হবে বালি, ঠিক আছে। তো সেটাকে ঘুরে লিখবে আবার যে এক রকমের হাঁসের নাম হলো বালি হাঁস, হয়ে গেল। তারপর
1.4-এ কি আছে? 1.4-এ আছে পাখির ডানার বো বো সনসন শোঁ গাক গাক শব্দ শোনা যায়। তোমরা এইভাবে উত্তরটা লিখবে যে পাখির ডানার শোঁ শব্দ শোনা যায়। পাখির ডানার বলে এখানে অপশনের মধ্যে যেটা ঠিক হবে সেটা নিয়ে তারপরে লিখবে, ঠিক আছে। তারপরে শেষে লিখেছিল শব্দ শোনা যায়, তাই শোঁর পরে দেখো শব্দ শোনা যায় লিখেছি। তো পাখির ডানার শোঁ শব্দ শোনা যায়। তারপর তোমাদের নিচে দেখো এখানে ছিল যে শব্দার্থ কতগুলি দেওয়া আছে, তো তোমরা শব্দার্থগুলি প্রস্তুত করবে। তো শব্দার্থগুলি কি আছে দেখে নিই একবার। শব্দার্থ ফলা মানে কি? তীক্ষ্ণ প্রান্ত, ঠিক আছে। তো প্রথম শব্দার্থটি রয়েছে যে শব্দটা কি রয়েছে? ফলা, অর্থাৎ ফলা শব্দের অর্থ কি? শব্দার্থ মানে শব্দের অর্থকে শব্দার্থ বলা হয়। তো ফলা শব্দের অর্থ তীক্ষ্ণ প্রান্ত, হয়ে গেল ফলা। তারপর সয়না শব্দের অর্থ কি? সয়না শব্দের অর্থ হচ্ছে সহ্য হয় না, ঠিক আছে। সয়না শব্দের অর্থ কি? সহ্য হয় না। তাহলে সয়না শব্দার্থ যদি জিজ্ঞেস করে যে সয়না শব্দের অর্থ কি? সহ্য হয় না। তারপর হিমালয় শব্দের অর্থ কি? হিমালয় আমরা জানি হিমালয় কি? একটা পর্বতমালার নাম। তাহলে লিখবে হিমালয় শব্দের অর্থ পর্বতমালার নাম হচ্ছে হিমালয়, একটা পর্বতের নাম হিমালয়। তো তারপরে রয়েছে দ্বীপ শব্দের অর্থ কি? দ্বীপ বলতে কি বুঝি? আমরা চারিদিকে জলবেষ্টিত স্থানকে আমরা দ্বীপ বলি। তো দ্বীপ শব্দের অর্থ হচ্ছে চারিদিকে জলবেষ্টিত স্থান। তারপর নিরাপদ শব্দের অর্থ কি? নিরাপদ শব্দের অর্থ হচ্ছে যেখানে আপদ বা বিপদ নেই এমন জায়গাকেই নিরাপদ বলা হয়, ঠিক আছে। তো যেখানে কোনো আপদ বিপদ নেই সেটা হচ্ছে নিরাপদ, তাকেই নিরাপদ বলা হয়। তারপর রয়েছে নির্জন শব্দের অর্থ কি? যেখানে লোকজন নেই সেই জায়গাটা আমরা নির্জন বলি না, এই জায়গাটা খুব নির্জন, অর্থাৎ সেখানে কোনো লোকজন নেই, সেটাই হচ্ছে নির্জন। তারপর রয়েছে তোমাদের তাঁবু শব্দের অর্থ কি? তাঁবু শব্দের অর্থ, তাঁবু বলতে কি বলছি? কাপড়ের তৈরি ছাওয়া অস্থায়ী বাসস্থানকে আমরা তাঁবু বলি, ঠিক আছে। তাহলে কাপড়ের তৈরি অথবা ছাওয়া অস্থায়ী বাসস্থানকেই তাঁবু বলা হয়। তারপরে শব্দ রয়েছে জখম শব্দের অর্থ হচ্ছে আহত, জখম হওয়া অর্থাৎ আহত হওয়া, ঠিক আছে। জখম শব্দের অর্থও যা, আহত শব্দের অর্থও তা। তাহলে আহত মানেও যা, জখম মানেও তা। তো জখম শব্দের অর্থ হচ্ছে আহত। তারপর রয়েছে বেচারি। তো বেচারি শব্দের অর্থ কি? বেচারি শব্দের অর্থ হচ্ছে নিরীহ, অসহায়, নিরুপায়। তিনটি দেওয়া আছে, তিনটির মধ্যে যে কোনো একটি করতে পারো, তিনটি খুব সহজ, নিরীহ, অসহায়, নিরুপায়। তো এখানে শব্দার্থগুলি কমপ্লিট। তো শব্দার্থগুলি হয়ে গেল। তারপর দেখো নিচে দুইয়ের দাগে কি বলা আছে? দুইয়ের দাগে বলা আছে যে কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো, কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। অর্থাৎ এইখানে তোমরা দেখো যে এখানে ক স্তম্ভ দিয়ে আছে, এই যে ক, আর এইখানে খ স্তম্ভ দিয়ে আছে। এই যে খ স্তম্ভটা এটা হচ্ছে খ স্তম্ভ আর এটা হচ্ছে ক স্তম্ভ, ঠিক আছে। তো এই ক স্তম্ভের শব্দের সঙ্গে খ স্তম্ভের শব্দ মেলাতে হবে। তো কোনটি হবে মিলিয়ে দেখি। প্রথমে আছে বরফ কোনটার সঙ্গে ম্যাচ হবে অর্থাৎ মিলবে? হিমানি, বরফটা হবে হিমানি। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলছে, তাহলে বরফের সঙ্গে হিমানি মেলাবে। তারপর বুনো হবে বন্য, ঠিক আছে। বন্য মানে হচ্ছে বুনো, তাহলে বন্যের সঙ্গে মিলবে। আর কুড়ি হবে কলির সঙ্গে। চঞ্চল হবে অধীর, চঞ্চলটা হবে অধীর, ঠিক আছে। আর আরম্ভটা হবে শুরু, প্রথমে যেটা আছে শুরু, ঠিক আছে। এইভাবে তোমরা মেলাবে। তো এই যে এটার উত্তরটা পুরো পিডিএফ এর এখানে তোমরা দেখো যে দুইয়ের দাগে যে কয়ের সঙ্গে খ মিলিয়ে লেখো বলে যেটা দেওয়া ছিল বইয়ে, আমি সেটা একবারে মানে উত্তরটা লিখে দিয়েছি। অর্থাৎ এইখানে দেখো ক স্তম্ভ খ স্তম্ভ মেলাতে বলেছিল, তাহলে বরফ হবে হিমানি, তাই বরফের সজা মিলিয়ে লিখেছি হিমানি। বুনো হবে বন্য, তাই বুনোর সজা বন্য লিখেছি, আবার ঘুরে লিখেছি এটা আমি। তো তারপর কুড়ি হবে কলি, তো কুড়ির সজা কলি মিলিয়ে লিখেছি ক স্তম্ভ খ স্তম্ভ। চঞ্চল হবে অধীর, তাই চঞ্চলের সজা অধীর লিখেছি। তারপর আরম্ভ, লাস্টের নম্বরটা কি আছে না আরম্ভ হবে শুরু, আরম্ভ মানে শুরু, ঠিক আছে। তো আরম্ভর সঙ্গে শুরু মিলবে, তাই আরম্ভের সজা শুরু লিখেছি। তো এখানে তোমাদের দুয়ের দাগেটা হয়ে গেল যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তো উত্তরটা কমপ্লিট। তারপর তিনের দাগের কি আছে দেখি। তিনের দাগে বলা আছে সঙ্গী। তারপর ব্যাকেটের মধ্যে লেখা আছে দেখো উঁয় গয়ে অর্থাৎ
যুক্ত গ সমান উঁই গয়ে, ঠিক আছে। এমন উঁই গয়ে রয়েছে এরকম 5টি শব্দ লেখো। 3-এর দাগে দেওয়া আছে সঙ্গী, একটা করে দেওয়া আছে, দেখো সঙ্গীর মধ্যে উঁই গয়ে আছে না, দন্তেশ্ব উঁই গয়ে দীর্ঘই, এই যে উঁই গয়ে আছে শব্দটার মধ্যে। তো এরকম উঁই গয়ে রয়েছে এরকম 5টি শব্দ তোমাকে লিখতে হবে। তো চলো উত্তরটি কি হবে বলে। তো দেখো 3-এর দাগে বলেছিল সঙ্গী, ব্যাকেটে উঁই গয়ে রয়েছে এরকম 5টি শব্দ লিখতে বলা হয়েছিল। তো সঙ্গীর মধ্যে উঁই গয়ে ছিল, তো সেরকম উঁই গয়ে রয়েছে সেরকম 5টি শব্দ আমরা বলে দিচ্ছি। দেখো রঙ্গ, ভঙ্গ, অঙ্গ, বঙ্গ, সঙ্গ, অর্থাৎ এই যে 5টি শব্দ তোমরা নিজের মন থেকেও তৈরি করতে পারো। আমি এখানে তৈরি করছি রঙ্গ, ভঙ্গ, অঙ্গ, বঙ্গ, সঙ্গ। তার রঙ্গের মধ্যে উঁই গয়ে রয়েছে ভঙ্গ, ভ উঁই গয়ে ভঙ্গ, তারপরে উঁই গয়ে অঙ্গ, ব উঁই গয়ে বঙ্গ, আর দন্তস্ব উঁই গয়ে সঙ্গ। তাহলে 3-এর দাগেটাও কমপ্লিট হয়ে গেল। তোমাকে বলেছিল উঁই গয়ে রয়েছে এরকম 5টি শব্দ লিখতে, তো এটা 3-এর দাগেটা কমপ্লিট। তারপর 4-এর দাগে কি বলা আছে দেখা যাক। তো 4-এর দাগে বলা আছে যে ঘটনাক্রম সাজিয়ে লেখো, অর্থাৎ নিচে কতগুলি ঘটনা দিয়ে দিয়েছে, তো লাইন দিয়ে দিয়েছে সেন্টেন্স, গল্পে লাইন, গল্প থেকে লাইন তুলে দিয়েছে, তো সেগুলি পরপর করে তোমাকে সাজাতে হবে। গল্পটা তোমরা পড়েছো বুনোহাস, তো বুনোহাসে যে গল্পটি পড়েছো সেখান থেকে 5টি বাক্য দিয়ে দিয়েছে, তো বাক্যগুলিকে সাজাতে হবে, ঠিক আছে, ঘটনা হিসেবে সাজাতে হবে যেমন গল্পে আমরা পড়েছিলাম। তো চলো এটি করে নেওয়া যাক। তো প্রথমে আমরা দেখে নিই যে গল্পে লাইনগুলি কিভাবে টুকে দেওয়া আছে সেটা দেখে নিচ্ছি, তারপরে উত্তরটা করব। তাহলে লাইনগুলি কি কি আছে একবার পড়ে নেওয়া যাক। তো 4.1 দেওয়া আছে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে, এটা দেওয়া আছে। তো এটা কখন হয়েছিল তোমাকে সাজাতে হবে। তারপরে দেওয়া আছে হাঁসের ডানা জখম হলো, এটা 4.2 দেওয়া আছে। তারপর 4.3 দেওয়া আছে সারা শীত কেটে গেল। তারপরে 4.4 দেওয়া আছে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। তারপরে 4.5 আছে আরেকটা বুনো হাঁস নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। তো এগুলি দেওয়া আছে, তো এগুলিকে সাজাতে হবে এবারে। তো দেখো আমি এখানে সাজিয়ে একবার দেখিয়ে দিয়েছি। তো দেখো কি প্রথমে যেটা হবে, প্রথমে 1 নম্বরে হবে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, এটা প্রথম। তারপর আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে, এটা দ্বিতীয়। তারপর তৃতীয় হবে হাঁসের ডানা জখম হলো। তারপর 4 নম্বর হবে সারা শীত কেটে গেল। 4 নম্বরটা কী হবে, সারা শীত কেটে গেল। 5 নম্বরে হবে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে। তো এটা আমি সাজিয়ে দিয়েছি, তোমরা দেখে টুকে নাও, ভিডিওটা থামিয়ে তো এটা টুকে নাও। তো প্রথমটা কি হবে, 1 নম্বর হবে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, এটা প্রথম। দ্বিতীয় হবে আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে। তারপরে তৃতীয় হবে হাঁসের ডানা জখম হলো। চতুর্থ হবে সারা শীত কেটে গেল। পঞ্চম হবে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে ও বাচ্চা তুলবে। এইভাবে আমি যে উপরের যে 5টা সেন্টেন্স দেওয়া ছিল অর্থাৎ বাক্য দেওয়া ছিল সেই বাক্যগুলো সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। 4-এর দাগ তাহলে হয়ে গেল। তারপর 5-এর দাগে কি বলা আছে, 5-এর দাগে বলে দেওয়া আছে যে শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। দেখো এখানে কতগুলি শূন্যস্থান দেওয়া আছে, এখানে অনেকগুলি শূন্যস্থান দেওয়া আছে বাক্যের মাঝখানে, প্রথমে, শেষে। তো এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তো চলো শূন্যস্থানগুলি পূরণ করা যাক। তো তোমাদের পৃষ্ঠা নম্বর 9, তো তোমরা 9 নম্বর পাতাটি খুলবে তোমাদের বইয়ের। তো বইয়ে দেখো 5-এর দাগে করে বলা আছে যে শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণ করতে হবে। তো 5.1 যেটা দেওয়া আছে, প্রথমে দেখো আমি উত্তরটা লিখে দিয়েছি ড্যাশের মধ্যে, কিন্তু তোমাদের ওখানে ড্যাশ দেওয়া আছে। তো উত্তরটি হবে কি সেটা আগে কি দেওয়া আছে সেটা পড়ে নিই, যে ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল। এই লাইনটা তোমাদের বইয়ে দেওয়া আছে। তো ড্যাশের মধ্যে প্রথম ড্যাশের মধ্যে লিখবে লাদাখের, আর দ্বিতীয় ড্যাশের মধ্যে লিখবে জোয়ানদের, ঠিক আছে। তাহলে উত্তরটি ওইটি লেখার পর কথাটা কি দাঁড়াবে, কথাটা হবে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। এটা আমরা গল্পে এই লাইনটা দেওয়া আছে, তো তোমরা গল্প থেকেও খুঁজে বের করতে পারো যে ড্যাশের মধ্যে কি হবে। তো এই লাইনগুলো কিন্তু গল্পে দেওয়া আছে, তোমরা খুঁজে বের করতে পারলেই বুঝতে পারবে যে ওই ড্যাশের মধ্যে কি হবে। তারপর পরেরটা দেখো, পরেরটা বলে দেওয়া আছে, পরেরটি বলে দেওয়া আছে 5.2 যে জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল। এখানে ড্যাশের মধ্যে আমি কিন্তু লিখে দিয়েছি যে মুরগি, তো ড্যাশের মধ্যে কি হবে, মুরগি, তাহলে উত্তরটা হবে মুরগি। তো ওই ড্যাশের মধ্যে শূন্যস্থানের মধ্যে লিখবে মুরগি, তারপর কথাটা কি দাঁড়াবে না জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। তারপর
5.3 কি দেওয়া আছে না, আস্তে আস্তে হাঁসের ডানা ড্যাশ সারলো, অর্থাৎ আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো। ওই ড্যাশের মধ্যে কি হবে, তোমরা গল্পটা ভালো করে পড়লেই বুঝতে পারবে যে গল্পের লাইন ছিল না আস্তে আস্তে হাঁসের ডানা সারলো, অর্থাৎ ওই ড্যাশের মধ্যে অর্থাৎ শূন্যস্থানের মধ্যে কি হবে না ডানা হবে। তো ডানা লিখে দিবে, তাহলে কি হবে সেন্টেন্সটা কি দাঁড়াবে, আস্তে আস্তে হাঁসের ডানা সারলো। তারপর 5.4 কি বলা আছে না, দলে দলে বুনো দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে চলেছে। তো এইটা দেওয়া আছে তোমাদের বই। তো প্রথম ড্যাশের মধ্যে হবে বুনো হাঁস আর দ্বিতীয় ড্যাশের মধ্যে হবে উত্তর। ঠিক আছে, তাহলে কোথাটা কি দাঁড়ালো না, দলে দলে বুনো হাঁস তীরের ফলার মতো, অর্থাৎ দলে দলে বলে ড্যাশ দেওয়া আছে, ওই ড্যাশের মধ্যে বুনো হাঁস লেখো। তো দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দেওয়া আছে, ওইখানে উত্তর লেখো। তো উত্তর দিকে উড়ে চলেছে, তো হয়ে গেল। তারপর 5.5 লেখা আছে দেখো, ড্যাশ গাছে পাতার আর ফুলের ড্যাশ ধরলো। তাহলে প্রথম ড্যাশে যে 5.5 উত্তর হবে, প্রথম ড্যাশে হবে ন্যাড়া। ঠিক আছে, ন্যাড়া লিখবে। তো ন্যাড়া গাছে পাতার আর ফুলের ড্যাশ ধরলো, ওই ড্যাশের মধ্যে লিখবে কুড়ি ধরলো, কুড়ি লিখবে, ধরলো লেখাই আছে তো শুধু কুড়ি লিখবে। তাহলে বাক্যটা কি দাঁড়ালো না, ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো। তো তোমাদের 5-এর দাগ কমপ্লিট হয়ে গেল। তারপর 6-এর দাগে কি বলা আছে দেখা যাক। তো 6-এর দাগে বলা আছে যে শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। অর্থাৎ শব্দ ঝুড়ি কোনটি, শব্দ ঝুড়ি হচ্ছে এই যে এখানে যে শব্দ ঝুড়ি দেওয়া আছে, অনেকগুলি শব্দ দেওয়া আছে, তাই এটাকে বলা হচ্ছে শব্দ ঝুড়ি। তো এই শব্দ ঝুড়িতে যেই শব্দগুলি রয়েছে সেগুলির মধ্যে কোনগুলি বিশেষ্য আর কোনগুলি বিশেষণ সেগুলি লিখতে হবে। যেগুলি বিশেষ্য সেগুলো এখানে লিখতে হবে, আর যেগুলো বিশেষণ সেগুলো এখানে লিখতে হবে। ঠিক আছে, এই ঘরের মধ্যে। তো দেখা যাক উত্তরটি কি হয়। তো এখানে আমি পিডিএফের মাধ্যমে দেখাচ্ছি উত্তরগুলি কিভাবে তোমরা লিখবে। এখানে শব্দ ঝুড়ি দেওয়া ছিল, তো এখানে শব্দগুলি কি দেওয়া আছে একবার পড়ে নেওয়া যাক। তো শব্দগুলি দেওয়া আছে বুনো, জখম, লাডাখ, শীতকাল, বরফ, তাঁবু, গরম, ন্যাড়া, সঙ্গী, নির্জন, বেচারি, চঞ্চল, এই শব্দগুলি দেওয়া আছে। এগুলির মধ্যে কোনগুলি বিশেষ্য আর কোনগুলি বিশেষণ। তো বিশেষ্য কোনগুলি, যেগুলি নাম বোঝাবে সেগুলি হবে বিশেষ্য, আর বিশেষণ কোনগুলি হবে, যেগুলি বিশেষ্যর বা ক্রিয়াপদের দোষ গুণ বোঝাবে সেগুলো হবে বিশেষণ, সেগুলি বিশেষণের ঘরে লিখবে। তো প্রথমে আছে বুনো। বুনোটা কি, বুনো মানে কি, বন্য মানে বনে যারা থাকে তাদেরকে বুনো বলা হয়, তাই বুনোটা হবে বিশেষণ। ঠিক আছে, বুনোটা হবে বিশেষণ। তারপরে আছে জখম। জখমটা কি হবে, জখম হওয়া, অর্থাৎ সে জখম হয়েছে, কেউ জখম হয়েছে, তাহলে তো তার অবস্থাটা বোঝাচ্ছে সে জখম হয়েছে, তাহলে জখমটা কিন্তু বিশেষণের ঘরে হবে। তারপর আছে লাডাখ। লাডাখটা কিন্তু একটা নাম বোঝাচ্ছে, জায়গার নাম, তো ওটা বিশেষ্যর ঘরে লিখবে। তারপর শীতকাল। শীতকালটা কোন ঘরে হবে, শীতকালটা বিশেষ্যর ঘরে হবে। ঠিক আছে, তারপরে রয়েছে বরফ। বরফ কি, বরফ কোন ঘরে হবে, বিশেষ্য না বিশেষণ, বরফ হবে বিশেষ্য। তারপরে আছে তাঁবু। তাঁবুটা কোন ঘরে হবে, তাঁবু হবে বিশেষ্য, তাঁবুর নাম বোঝাচ্ছে। গরম, তাহলে গরম বলতে কোনো জিনিস গরম, তাহলে কি তার অবস্থাটা বোঝাচ্ছে, তাই তো গরম। তার সে মানে সেই জায়গায় মানে হয়তো একটা জল গরম, তাহলে জলটা কি গরম, তার অবস্থাটা কি বোঝাচ্ছে, সে জলটা গরম, তাহলে গরমটা কি হবে, বিশেষণের ঘরে হবে। দোষ গুণ অবস্থা বোঝালে সেগুলো বিশেষণের ঘরে হবে, তো গরম হবে বিশেষণ। তারপর আছে ন্যাড়া। ন্যাড়া, তো ন্যাড়া মানে সে ন্যাড়া হয়েছিল, তাহলে সে কি ন্যাড়া হয়েছিল, তো ন্যাড়া কি তার অবস্থাটা বোঝাচ্ছে, সে ন্যাড়া হয়েছিল, তাই এটা হবে বিশেষণের ঘরে। তারপরে হবে সঙ্গী। সঙ্গীটা হবে বিশেষ্যর ঘরে, সঙ্গী নাম বোঝাচ্ছে, বিশেষ্য হবে। আর নির্জন। নির্জন জায়গাটা খুব নির্জন, আমি যদি একটা বাক্য বলি যে জায়গাটা খুব নির্জন, তাহলে কি সেই জায়গাটার অবস্থাটা বোঝাচ্ছে, জায়গাটা কি খুব নির্জন, সেখানে মানুষজন নেই, তাহলে নির্জন অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা বিশেষণের ঘরে হবে। তারপরে আছে বেচারি। বেচারিটা হবে বিশেষ্যর ঘরে, আর চঞ্চলটা হবে বিশেষণ। সে খুব চঞ্চল, একটা বাক্য বললাম যে সে খুব চঞ্চল, তাহলে সে খুব চঞ্চল তার তার দোষ গুণ অবস্থাটা বোঝাচ্ছে, তাই তো, তো সেটা হবে চঞ্চলটা হবে বিশেষণের ঘরে। তো একবার দেখো এখানে নিচে ভালো করে আমি লিখে দিয়েছি পরিষ্কারভাবে যে কোনগুলো বিশেষ্য হবে কোনগুলো বিশেষণ হবে। বিশেষ্য বলে লিখেছি দেখো, লাডাখ, বরফ, তাঁবু, সঙ্গী, শীতকাল, বেচারি, এগুলো সব হবে বিশেষ্য। আর বিশেষণ কোনগুলি হবে, বুনো, ন্যাড়া, জখম, গরম, চঞ্চল, নির্জন। তোমরা খাতায় লিখে নিতে পারো বিশেষ্য আর বিশেষণ কোনগুলি হবে। তারপর 6-এর দাগের আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল, বিশেষ্য বিশেষণ শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে লেখা। তো 7-এর দাগে কি আছে দেখা যাক। তো 7-এর দাগে আছে
যে ক্রিয়ার নিচে দাগ দাও, যেইটি ক্রিয়া সেটার নিচে দাগ দিতে হবে। অর্থাৎ ক্রিয়া বলতে আমরা কি বুঝি, কাজ বোঝানো, যেটা কাজ বোঝায় সেটাই হচ্ছে, যেই শব্দটার মধ্যে কাজ বোঝাচ্ছে তো সেটাই হবে ক্রিয়া, সেই শব্দটা। তো তার নিচে কি করতে হবে, দাগ দিতে হবে। 7.1 দেওয়া আছে দেখো, বাড়ির জন্য ওদের মন কেমন করতো। তাহলে বাড়ির জন্য ওদের মন কেমন করতো, করতোটা হবে, করতোর নিচে তোমাকে কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে, অর্থাৎ দাগ দিতে হবে, করতো। তারপর এটা হচ্ছে ক্রিয়া। তারপর আছে 7.2, পাখিরা আবার আসতে আরম্ভ করলো। তো এই যে করলো, করলোর নিচে দাগ দিতে হবে। 7.3 আছে দেখো, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাঁধবে, বাঁধবেটা কাজ হচ্ছে, তাহলে বাঁধবে, তো বাঁধবের নিচে দাগ দেবে, ঠিক আছে। তারপর সেখানে বুনো হাঁসেরা রইল, সেইখানে বুনো হাঁসের রইল, রইলটার নিচে ক্রিয়া যেহেতু, তাই ওর নিচে দাগ দিতে হবে। তারপর 7.5 আছে নিরাপদে তাদের শীত কাটে, এই যে শীত কাটে, ওই যে কাটেটার নিচে দাগ দিতে হবে, ঠিক আছে। তো চলো তবু একবার পরিষ্কারভাবে আমি পিডিএফের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে 7-এর দাগ দিয়ে লেখা আছে ক্রিয়ার নিচে দাগ দাও, তারপরে আমি দাগ দিয়ে দেখিয়েছি। তো তোমরা খাতায় এগুলো লিখে নাও। যে 7.1 আছে বাড়ির জন্য ওদের মন কেমন করতো, তো করতো নিচে আন্ডারলাইন করেছি, দেখেছি, বুঝতে পারবে ভালো করে। তারপর 7.2 পাখিরা আবার আসতে আরম্ভ করলো, এই যে করলোর নিচে দাগ দিয়েছি। তারপর 7.3 দেখো দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, তো ফিরে আর বাঁধবে, ফিরে, এই যে ফিরে, এখানে দুটো কিন্তু ক্রিয়া আছে, ফিরে, ফিরছে, সেটা একটা কাজ হচ্ছে, সে যে ফিরছে, দেশে ফিরে মানে দেশে ফেরার পর তারপর বাসা বাঁধবে, ফিরেটা হচ্ছে একটা কাজ বোঝাচ্ছে, যেহেতু সেটা হবে ক্রিয়া, তাই তার নিচে দাগ দিয়েছি। আর ওরা বাসা বাঁধবে, বাঁধবের নিচে দাগ দিয়েছি। তারপর 7.4 রয়েছে সেখানে বুনো হাঁসেরা রইল, রইল সেটা হচ্ছে ক্রিয়া, তাই রইল নিচে দাগ দিয়েছি। তো 7.5 আছে দেখো নিরাপদে তাদের শীত কাটে, তো নিরাপদে তাদের শীত কাটে, কাটেটা যেহেতু ক্রিয়া, তার নিচে দাগ দিয়েছি। তারপর 7-এর দাগ হয়ে গেল। তারপর 8-এর দাগে কি আছে দেখা যাক। 8-এর দাগে বলা আছে যে বাক্য বাড়াও, অর্থাৎ কিছু বাক্য দেওয়া আছে, তো সেগুলি বাড়াতে হবে। কিভাবে বাড়াতে হবে সেটাও কিন্তু ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। দেখো 8.1 দেওয়া আছে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো, এই যে বাক্যটা দেওয়া আছে, তো এই বাক্যটা বাড়াতে হবে। কিভাবে বাড়াতে হবে, দেখো ব্র্যাকেটের মধ্যে তারপর লেখা আছে যে কোথায় নেমে পড়লো, কোথায় নেমে পড়লো সেটা লিখে বাক্যটাকে বাড়াতে হবে। তো চলো উত্তরগুলি দেখে নেওয়া যাক। তো দেখো এখানে 8-এর দাগে আমি প্রতিটার উত্তর করে দিয়েছি, তো ভালো করে খাতায় টুকে নাও। প্রথমে যেটি আছে 8.1, তো 8.1 কি বলে দেওয়া ছিল, বাক্যটা কি দেওয়া ছিল না, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো, তো এই বাক্যটা দেওয়া আছে। তো এই বাক্যটা বাড়াতে হবে, কিভাবে বাড়াবে, নিচে লেখা আছে কোথায় নেমে পড়লো, কোথায় নেমে পড়লো সেটা এই বাক্যটার সঙ্গে যুক্ত করে বাক্যটা বাড়াতে হবে। তাহলে একদিন, উত্তরটি হবে, দেখো উত্তরটি হবে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে ঝোপের ওপর নেমে পড়লো। তাহলে কি কোথায় নেমে পড়লো বলা ছিল না, তো সে কোথায় নেমে পড়েছিল না, নিচে ঝোপের উপর। তো সেই কথাটা কি ওর সঙ্গে আগের বাক্যটার সঙ্গে যুক্ত করে দিতে হবে, যে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে ঝোপের উপর নেমে পড়লো, তাহলে হয়ে গেল এটা উত্তরটা। তারপরেরটা আছে দেখো 8.2 কি বলে দেওয়া আছে না, ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। তাহলে বাক্যটা কি দেওয়া আছে, ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। তারপর দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি কোথায় এবং কখন ফিরে যাচ্ছে, তাহলে সেইটা কিন্তু আগের বাক্যে লিখে দেওয়া নেই, যে ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে, কোথায় ফিরে যাচ্ছে সেটা বলে দেওয়া নেই, আর কখন ফিরে যাচ্ছে সেটা বলে দেওয়া নেই। তাহলে ওই বাক্যটির সঙ্গে কোথায় এবং কখন ফিরে যাচ্ছে সেটা বলে বাক্যটা বাড়াতে হবে, ঠিক আছে। দেখো নিচে আমি করে দিয়েছি ওরা গরম দেশে শীত কাটিয়ে, তাহলে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে, অর্থাৎ কোথায় ফিরে যাচ্ছে, নিজেদের দেশে। আর কখন ফিরে যাচ্ছে সেটা কি হবে না, শীত কাটিয়ে শীতের শেষে। তো এই দুটো শব্দকে কী করেছি আমি এই বাক্যটার মধ্যে যুক্ত করে দিয়েছি। উত্তরটি তাহলে কী হবে 8.2 না, ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে, এটি হবে উত্তর, ঠিক আছে। এটা হয়ে গেল 8.2। তারপরে 8.3 কি বলে দেওয়া আছে না, পাহাড়ের বরফ গলতে শুরু করলো।
পাহাড়ের বরফ গলতে শুরু করলো, এই বাক্যটি দেওয়া আছে, তাহলে এই বাক্যটি কি করতে হবে, আমাদেরকে বাড়াতে হবে। কিভাবে বাড়াবো, সেটা ব্র্যাকেটে বলে দেওয়া আছে। দেখ, কোথাকার পাহাড়, কোথাকার পাহাড় কিন্তু এই সেন্টেন্স বাক্যটার মধ্যে দেওয়া নেই, তো সেইটা লিখে দিয়ে বাক্যটা বাড়াতে হবে। তো উত্তরটি হবে যে নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো, নিচের পাহাড়ের। তো কোথাকার পাহাড়ের না নিচের পাহাড়ের, এই শব্দটা যোগ করে দেখো বাক্যটা বাড়িয়ে দিয়েছি যে নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। তারপর 8.4 কি দেওয়া আছে, 8.4 বলা আছে যে আবার ঝোপঝাপ দেখা গেল। তো 8.4 বলা আছে আবার ঝোপঝাপ দেখা গেল, বাক্য দেওয়া আছে, তো বাক্যটা বাড়াতে হবে। কিভাবে বাড়াতে হবে, ব্র্যাকেটে বলে দেওয়া আছে সেটা, যে কেমন ঝোপঝাপ দেখা গেল। তো কেমন ঝোপঝাপ বলে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, তাহলে কেমন ঝোপঝাপ, না সবুজ ঝোপঝাপ, তাই তো। তো সেইটাই লিখতে হবে যে আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। তো এটি হবে উত্তর, যে আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। তারপর 8.5 কি দেওয়া আছে, 8.5 বলা আছে যে গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো। তারপরে ব্যাকেটে লিখে দিয়েছে কেমন গাছে, অর্থাৎ কেমন গাছে ফুলের কুড়ি ধরলো সেটা বলে বাক্যটা বাড়াতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া নেই যে, শুধু বলে দিয়েছে গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো, তো কেমন গাছে বলে দেওয়া নেই। তো কেমন গাছে হবে, না ন্যাড়া গাছে। তো এই শব্দটা যোগ করতে হবে এই বাক্যটা, আগের বাক্যটা যে বাক্যটা দেওয়া আছে সেই বাক্যটার মধ্যে। তো ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো। তো 8.5 আমাদের এখানে কমপ্লিট। তো 8.8 দাগে বলে দেওয়া ছিল বাক্য বাড়াও, তো বাক্য বাড়াওগুলো হয়ে গেল। তারপর 9 দাগে কি বলে দেওয়া আছে দেখো, যে বাক্য রচনা করো। আশা করি তোমরা বাক্য রচনা করতে জানো। তো বাক্য রচনা করে খুব সজা, তুমি যেই শব্দগুলি দেওয়া আছে সেগুলি শব্দগুলি দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে নিজের মন থেকে। তো এখানে কি কি দেওয়া আছে না, রেডিও, চিঠিপত্র, থরথর, জোয়ান, তাঁবু। তো প্রথমে তোমরা রেডিও দিয়ে বাক্য রচনা নিজের মন থেকে তৈরি করতে পারো। তো চিঠিপত্র দিয়ে তৈরি করতে পারো নিজের মনে, চিঠিপত্র শব্দটা যেন থাকে সেই বাক্যটার মধ্যে। তো তোমরা বাক্য রচনা করবে নিজে থেকেই। আর উত্তরটা কিন্তু আমি করে দিয়েছি যদিও, তবু একবার সেটা দেখে নাও কি করেছি। দেখো এখানে বাক্য রচনাগুলো আমি করে দিয়েছি, তোমরা যদি চাও তো নিজে থেকে করতে পারো। তো প্রথমে রয়েছে রেডিও। তো রেডিও দিয়ে বাক্য রচনা কি হবে, না আমি তো রেডিও দিয়ে বাক্য রচনা লিখেছি যে আমাদের ঘরে একটি রেডিও আছে। খুব সজা ভাষায় লিখেছি, সজা, যে আমাদের ঘরে একটি রেডিও আছে। তো এটা হয়ে গেল রেডিও দিয়ে বাক্য রচনা। তারপর চিঠিপত্র। তো চিঠিপত্র শব্দটি যেন থাকে বা যে বাক্যটা তৈরি করবে। তো বর্তমানে চিঠিপত্র তেমন কেউ লেখে না। তো এখন আমরা অত চিঠি আদান প্রদান তেমন করি না, তাই আমি লিখেছি যে বর্তমানে চিঠিপত্র তেমন কেউ লেখে না, অর্থাৎ চিঠি দিয়ে বাক্য রচনা করতে বলেছিল, তাই তো। তাই দেখো আমার যে বাক্যটা তৈরি করছি তার মধ্যে চিঠিপত্র শব্দটি কিন্তু রয়েছে। তো এইভাবে বাক্য রচনা করবে। তারপরে রয়েছে, পরেরটি বলেছিল থরথর। থরথর দিয়ে বাক্য রচনা তৈরি করতে বলেছিল। তাহলে বুড়ো লোকটি শীতে থরথর করে কাঁপছে। তো বুড়ো লোকটি শীতে থরথর করে কাঁপছে, এখানে দেখো সব বাক্যটির মধ্যে থরথর শব্দটি কিন্তু রয়েছে। তাহলে এইভাবে তোমরা নিজের মন থেকেও তৈরি করতে পারো। তারপর রয়েছে জোয়ান। জোয়ান শব্দ দিয়ে বাক্য রচনা করতে বলেছিল, জোয়ান। তো জোয়ানরা আমাদের দেশকে রক্ষা করে। তাহলে জোয়ান মানে কি, এখানে সৈনিকদের বোঝানো হচ্ছে, যারা দেশের সীমাতে পাহারা দেয় তার দিকে জোয়ান বলা হয়। তো জোয়ানরা আমাদের দেশকে রক্ষা করে। তারপর পরের যে শব্দটা দেওয়া ছিল যে তাঁবু। তাঁবু দিয়ে বাক্য রচনা, এমন একটা বাক্য তৈরি করবে যার মধ্যে তাঁবু রয়েছে, যেমন জোয়ানরা তাঁবু খাটিয়ে থাকে। ঠিক আছে, তো বাক্য রচনাগুলি সব হয়ে গেল। তো তোমরা ভালো করে এটা টুকে নিতে পারো। এখানে দেখো 9 দাগের ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নিতে পারো রেডিও, চিঠিপত্র, থরথর, জোয়ান, তাঁবু বাক্য রচনাগুলি। তো এখানে 9 দাগের বাক্য রচনাগুলি হয়ে গেল। তারপর এইখানে দেখো তোমাদের 10-এর দাগে কি বলেছে, 10-এর দাগে বলেছে তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকো এবং রং করো। অর্থাৎ তোমার বইয়ে যে বুনো হাঁসের ছবিটি দেওয়া আছে গল্পটির শুরুতে, তো সেই বুনো হাঁসটির ছবি তোমাকে কি করতে হবে, আঁকতে হবে। এইখানে এই যে বক্স করে দেওয়া আছে এই বক্সের মধ্যে আঁকতে হবে এবং সেটাই রং করতে হবে। তো তো দেখো এখানে আমি সেটা বক্সের মধ্যে করে দেখেছি। তো তোমরা নিজেরা করবে। তো এটা তোমাদের নিজেদের কাজ। ছবি যদি আঁকতে জানো তাহলে তোমরা ভালো করে ছবিটা আঁকবে। তো ওই বক্সের মধ্যে ছবিটা আঁকবে এবং তারপরে এখানে যেমন রং ছিল তো রং করবে। ঠিক আছে, তো এটা তোমরা নিজেরা করবে।
তো তোমাদের 10-এর দাগের কমপ্লিট হয়ে গেল। তারপর তোমাদের রয়েছে 11-র দাগের কি অনেকগুলি কোশ্চিন দেওয়া আছে, ঠিক আছে। 11-র দাগের কি বলা আছে না, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। অর্থাৎ নিচে যে প্রশ্নগুলি দেওয়া আছে, এই যে প্রশ্নগুলি দেওয়া আছে, এই প্রশ্নগুলির কি লিখতে হবে, উত্তর লিখতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। গল্প যেমন পড়েছিলে, তো গল্পটা ভালো করে আগে পড়তে হবে। তো গল্পটা পড়ার পর গল্প থেকে খুঁজে তোমরা এর উত্তরগুলি তৈরি করবে। তো আমি যদিও উত্তরটি তৈরি করে দিয়েছি, তো উত্তরগুলো তবু বলে দিচ্ছি, তো তোমরা নিজেরাও চেষ্টা করতে পারো। দেখো এখানে 11-র দাগের তোমাদের পৃষ্ঠা নম্বর 10 নম্বর পাতায় দেখো 11-র দাগের নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো বলে স্টার্ট করেছি। তারপর প্রথম কোশ্চিনটি কি রয়েছে দেখা যাক। তো প্রথম কোশ্চিনটি 11.1-এ রয়েছে, দেখো জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল। তো গল্পে তোমরা পড়েছিলে যে জোয়ান লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। তো সেই বাক্যটি থেকে উত্তর পেয়ে যাব যে জোয়ানদের ঘাঁটি একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে, সরি, হ্যাঁ ওটাও লিখতে পারো যে নির্জন জায়গাতে ছিল, এইভাবে লিখতে পারো। আবার কথাটা ঘুরেও লিখতে পারো যে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। তো তোমরা খাতায় উত্তরটি লিখে নাও। তারপর পরের 11.2 কি 2 নম্বরে কি কোশ্চিন দেওয়া আছে না, জোয়ানরা কি কাজ করে। জোয়ানরা কি কাজ করে সেটা লিখতে হবে। তো তোমরা নিশ্চয়ই জানো জোয়ানরা কি কাজ করে। জোয়ান অর্থাৎ সৈনিকরা। তো সৈনিকরা কি কাজ করে না, জোয়ানরা দেশের সীমা ও অখণ্ডতা রক্ষা করতে নিজেদের প্রাণ বলিদান করে এবং আমাদের দেশকে বাইরের শত্রুদের থেকে রক্ষা করে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখে, ঠিক আছে। তো উত্তরটি লিখে নেবে এখান থেকে, যদি চাও এখান থেকে লিখে নিতে পারো। তারপর 11.3 কি দেওয়া আছে দেখো কোশ্চেনটি, প্রশ্নটি কি দেওয়া আছে না, দুটো বুনোহাঁস দলছুট হয়েছিল কেন। তো গল্পে তোমরা পড়েছিলে যে দুটো বুনোহাঁস সেই জোয়ানদের তাঁবুতে ছিল। তো তারা দল থেকে মানে বিচ্ছিন্ন হয়েছিল কেন, দলছুট হয়েছিল কেন। দলছুট বলতে দল থেকে বিচ্ছিন্ন, তারা উড়তে উড়তে হঠাৎ তারা একটা বুনোহাঁস নিচে নেমে আসে, তার সাথে সাথে তার সঙ্গী বুনোহাঁসটাও কি নিচে নেমে আসে, তাই তারা দুজনের দলছুট হয়েছিল। সেটাকেই গুছিয়ে ভালো করে লিখতে হবে। গল্পে দেখবে গল্পটা ভালো করে পড়লে তোমরা নিজেরাই লিখতে পারবে। তো উত্তরটি হবে, প্রশ্নটি আগে বলে দিই যে দুটো বুনোহাঁস দলছুট হয়েছিল কেন। তো উত্তর লিখবে এইভাবে যে একটা বুনোহাঁস জখম হয়ে নিচে নেমে আসে, তখন অন্য একটি বুনোহাঁস নিচে নেমে আসে এবং অন্য বুনোহাঁসটি তার সঙ্গীকে ছেড়ে যেতে চায় না। এইভাবে দুটো বুনোহাঁস দলছুট হয়েছিল, ঠিক আছে। তো উত্তরটি লিখে নাও। তারপর 11.4 বলা আছে যে 11.4 প্রশ্নটি কি দেওয়া আছে না, বুনোহাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত। বুনোহাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত। তো গল্পে আমরা পড়েছিলাম যে বুনোহাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। তো গল্প থেকে আমরা এটাই জানতে পেরেছিলাম, তাহলে এটাই নিজের ভাষায় তোমরা লিখবে। আর আমি উত্তরটি যেটা লিখেছি যে বুনোহাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত, ঠিক আছে। এটা হয়ে গেল। তারপর 11.5 কি প্রশ্ন দেওয়া আছে। তো 11.5 বলা আছে যে হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল। তো হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল এই কোশ্চিনটা। তো হাঁসেরা কোথায় ফিরে যাচ্ছিল, নিজেদের দেশে ফিরে যাচ্ছিল। কখন ফিরে যাচ্ছিল, যখন শীত শেষের দিকে, তখন শীত শেষ হয়ে আসছে তখন তারা ফিরে যাচ্ছিল। তো উত্তরটি হবে যে হাঁসেরা আবার শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল। তারপর 11.4 কি দেওয়া প্রশ্নটা কি আছে না 11.6 প্রশ্নটি কি আছে না, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। তো এই বাক্যটা গল্পের মধ্যে আমরা পড়েছিলাম। এবারে প্রশ্ন বলছে যে কেমন করে সারা শীত কাটলো, মানে কেমন করে সারা শীতকালটা কাটলো সেটা বলতে হবে। তারপর আরেকটা প্রশ্ন করা আছে যে এরপর কি ঘটনা ঘটলো, তারপর কি ঘটনা ঘটলো আর কি। তো উত্তরটি তোমরা লিখে নাও। প্রথম কোশ্চিনটি যেটি ছিল যে কেমন করে সারা শীতকাল কাটলো, তার উত্তরটি কি হবে না, সারা শীতকাল বুনো হাঁস দুটি জোয়ানদের তাঁবুতে থেকে গেল। আস্তে আস্তে আহত হাঁসটি ডানা সারলো, তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করত এবং তাঁবুর ছাদ অবধি উঠে
পড়ে যেত। এইভাবে সারা শীতকাল কাটলো। তাহলে আরেকবার বলে দিচ্ছি, তাহলে কেমন করে তাদের সারা শীতকাল কাটলো না, সারা শীতকাল বুনো হাঁস দুটি জোয়ানদের তাঁবুতে থেকে গেল। আস্তে আস্তে আহত হাঁসটির ডানা সারলো। তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করত এবং তাঁবুর ছাদ অবধি উঠেই সেই আবার পড়ে যেত আর কি, ঠিকমতো উঠতে পারতো না। তো এইভাবে সারা শীতকাল তাদের কেটেছিল। তারপর দেখো তোমাদের দ্বিতীয় কোশ্চিন যেটা দেওয়া ছিল যে এরপর কি ঘটনা ঘটলো এরপর, তো সেটার উত্তর কি হবে না, এরপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। ঠিক আছে, তো তোমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের 11 দাগের কমপ্লিট হয়ে গেল। তারপর দেখো 12 দাগে কি বলে দেওয়া আছে না, 12 দাগে বলে দেওয়া আছে কোনো পশু বা পাখির প্রতি তোমার সহধর্মিতার আর একটা ছোট্ট ঘটনার কথা লেখো। তাহলে কোনো পশু পাখির প্রতি তোমার যদি নিজের সহধর্মিতার, অর্থাৎ তুমি যদি কোনো পশু বা পাখিকে সাহায্য করে থাকো, তো সেটা তোমাকে লিখতে হবে। এরকম হতে পারে যে তুমি কোনো একটা পাখি আহত হয়ে উঠতে পারছিল না, তুমি তাকে ঘরে নিয়ে এসে তাকে যত্ন করেছিলে, তার ডানা সারতে মানে সাহায্য করেছিলে, তাকে খেতে দিয়েছিলে। এইভাবে যে এরকম যদি কোনো সাহায্য হয়ে থাকে, তো পাখিরও হতে পারে বা পশুরও হতে পারে। ঠিক আছে, তো তুমি যদি কখনো সাহায্য করে থাকো, তাহলে সেটা নিয়ে একটা ছোট্ট ঘটনা লিখতে বলা হয়েছে খাতায়। তো এটা তোমরা নিজেরা লিখবে, এটা আমি করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরা লিখবে। যদি তোমার সহধর্মিতা থেকে থাকে তাহলে অবশ্যই লিখবে। তারপর দেখো এখানে নিচে হলুদ একটা দেখো প্যাসেজ দেওয়া আছে। তো এখানে কি না, লীলা মজুমদার সম্বন্ধে কিছু লেখা আছে। তো চলো এটা আগে পড়ে নিই। লীলা মজুমদারের সম্বন্ধে কিছু লেখা আছে। তো এই লেখাটা আমরা আগের ভিডিওতে যখন বুনো হাঁস গল্পটি পাঠ করে বোঝাচ্ছিলাম, তো সেখানে পড়েছিলাম, তবুও আরেকবার এই ভিডিওতেও পড়ে দিচ্ছি। তো দেখো এখানে লীলা মজুমদার সম্বন্ধে যে প্যাসেজটা দেওয়া ছিল সেটা আমরা পড়ে নিই। যে প্রথমে বলে দেওয়া আছে যে লীলা মজুমদার বলে ব্যাকেটে দেওয়া আছে যে 1908 থেকে 2007 পর্যন্ত, অর্থাৎ তিনি তার জন্মসাল কত না 1908 সালে জন্মেছিলেন এবং 2007 সালে তিনি মারা যান। এটি তার জীবনকাল আর কি, তাই 1908 থেকে 2007 দেওয়া আছে। তারপর বলে দেওয়া আছে জন্ম কলকাতায় জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে। জন্ম কলকাতায়, অর্থাৎ তিনি কোথায় জন্মেছিলেন, কলকাতায় জন্মেছিলেন। কোথায় না জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতেই জন্মেছিলেন। তো তার জ্যাঠামশাইয়ের নাম কি, এখান থেকে জানতে পারলাম যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপরের লাইন দেখো যে বাবা প্রমোদারঞ্জন রায় বনের খবর বইয়ের লেখক ছিল, অর্থাৎ এই বাক্যটা থেকে আমরা কি জানতে পারলাম, তার বাবার নাম ছিল প্রমোদারঞ্জন রায়। তো তিনি কোন বইয়ের লেখক ছিলেন না, বনের খবর বইয়ের লেখক ছিলেন। অর্থাৎ তোমাকে যদি কোশ্চিন করা যে বনের খবর বইয়ের লেখক কে ছিলেন না, প্রমোদারঞ্জন রায়, এইভাবেও কোশ্চিন হতে পারে। তারপর শৈশব কেটেছে শিলং পাহাড়ে। এই বাক্যটার মধ্যে থেকে আমরা কি জানতে পারি, বাক্যটার অর্থ কি না, তার শৈশব অর্থাৎ তার ছোটবেলাটা কেটেছে কি না শিলং পাহাড়ে একটা জায়গায়। তো 1920 সাল থেকে কলকাতায়, অর্থাৎ তিনি 1920 সালে কলকাতায় আসেন। সারা জীবন সাহিত্য চর্চাই তার সঙ্গী ছিল, তো তিনি সারা জীবন ধরে সাহিত্য চর্চাই করে গেছেন। তো প্রথম ছোটদের বই বদ্রীনাথের বড়ি, অর্থাৎ লীলা মজুমদারের প্রথম ছোটদের বই কি না লেখেন যে বদ্রীনাথের বড়ি, এবং অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ যেমন প্রদীপিসির বর্মীবাক্স, হলদে পাখির পালক, টংলিং মাকু, তো এই বইগুলি তিনি লেখেন, বিখ্যাত তার উল্লেখযোগ্য গ্রন্থ অন্যান্য। তো তারপর ছোটদের জন্য সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল, অর্থাৎ ছোটদের জন্য তিনি সন্দেশ পত্রিকায় সম্পাদক ছিলেন, যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল। বহু পুরস্কারে সম্মানিত, যার মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার। অর্থাৎ তিনি তার সাহিত্য জীবনে অনেক পুরস্কারেই সম্মানিত হয়েছেন, পুরস্কার পেয়েছেন, যেমন রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার। অর্থাৎ তারপর দেখো নিচে লেখা আছে যে তার লেখা গল্প স্বল্প বই থেকেই বুনো হাঁস গল্পটি নেওয়া আছে। এই লাইনটা থেকে আমরা কি জানতে পারলাম যে এই বুনো হাঁস গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে না, তার লেখা গল্প স্বল্প বই থেকেই বুনো হাঁস গল্পটি নেওয়া হয়েছে। তারপর দেখো এখানে তোমাদের প্যাসেজটা পড়া হয়ে গেল। তারপর দেখো নিচের দিকে 3টি কোশ্চিন দেওয়া আছে যে 13.1 লীলা মজুমদারের জন্ম কোন শহরে,
প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বলে দেওয়া আছে তার শৈশব কোথায় কেটেছে, আর তৃতীয় প্রশ্ন ছোটদের জন্য তার লেখা দুটি বইয়ের নাম। তো এর উত্তরগুলি কী হবে? প্রথমেই আমরা দেখো যখন প্যাসেজটা পড়ছিলাম যে লীলা মজুমদারের জন্ম কলকাতায়, তো পড়েছিলাম তো তাহলে উত্তরটি হবে লীলা মজুমদারের জন্ম কলকাতায়, কলকাতা শহরে। তারপর 13.2 এর উত্তরটি হবে যে তার প্রশ্নটি কি ছিল না, তার শৈশব কোথায় কেটেছে। তো আমরা গল্পে পড়েছিলাম, মানে গল্পে নয়, এখানে যে প্যাসেজটা দেওয়া ছিল, যে এখানে দেখো দেখাচ্ছি, এখানে বলা ছিল যে শৈশব কেটেছে শিলং পাহাড়ে। তো এই লাইনটায় থেকে আমরা এই উত্তরটা লিখতে পারবো যে তার শৈশব কেটেছে শিলং পাহাড়ে। তারপর 13.3 ছোটদের জন্য তার লেখা দুটি বইয়ের নাম কি, ছোটদের জন্য তার লেখা দুটি বইয়ের নাম তোমরা এখানে অনেকগুলি আছে লিখতে পারো। তো তার ছোটদের জন্য প্রথম ছোটদের বই ছিল বদ্রীনাথের বই, এইটা লিখতে পারো। তারপর এখানে আরও অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ ছিল, যেমন প্রদীপের বর্মী বাক্স, হলদে পাখির পালক, টংলিং মাকু। তো এখানের মধ্যে যে কোনো দুটি তোমরা লিখে নেবে। তো আমি উত্তরটা তবুও, এই প্রশ্নগুলির উত্তরগুলিও আমি তৈরি করে দিয়েছি, তো তোমরা এখানে দেখে নাও এবং লিখে নাও খাতায়, ঠিক আছে। প্রথম কোশ্চেন ছিল লীলা মজুমদারের জন্ম কোন শহরে, উত্তর হবে লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে। 13.2 প্রশ্ন ছিল যে তার শৈশব কোথায় কেটেছে, উত্তর হবে তার শৈশব শিলং পাহাড়ে কেটেছে। তারপরে 13.3 ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো বলা ছিল, তাহলে ছোটদের জন্য তার লেখা দুটি বইয়ের নাম হলো প্রদীপের বর্মী বাক্স আর মাকু। তাহলে তোমরা ভিডিওটা থামিয়ে উত্তরগুলো সব খাতায় লিখে নাও। তো এই ভিডিওতে এখান পর্যন্তই। দেখো তোমাদের হাতে কলমে যে বুনোহাঁস গল্পটির যে কোশ্চেনগুলি, সমস্ত কোশ্চেনগুলি ছিল 8 পাতা থেকে 10 পাতা। তো এই 8 পাতা থেকে 10 পাতা কিন্তু আমি পুরো সমাধান করে দিলাম, ঠিক আছে। তো এর পরের যে তোমাদের যে কবিতাটি রয়েছে, যে দারোগা বাবু এবং হাবু, ভবানী প্রসাদ মজুমদার, এই মানে যে কবিতাটি আছে, তো এই কবিতাটি কি আমরা কি পাঠ করে শোনাবো এবং বোঝাবো পরের ভিডিওতে। তো সেই ভিডিওটা যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিকে বাজিয়ে নোটিফিকেশন অল করে নাও। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো। এবং কোনো যদি বিষয়ের প্রবলেম থেকে থাকে, কোনো বিষয়ের, যে কোনো বিষয়ের হতে পারে, তোমাদের 5-এর বা 6-এর বা 7-এর, তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেটা সলিউশন করে মানে দিয়ে দেবো তোমাদেরকে। এবং এই যে তো আমরা বুনোহাঁস গল্পটি পাঠ করেছিলাম, তোমরা যদি আগে কেউ না দেখে থাকো, তাহলে সেটা কিন্তু একবার দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো এই বুনোহাঁস গল্পটি বুঝিয়েছিলাম, সেই ভিডিওটার লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা একবার দেখে নিতে পারো। তো এই ভিডিওতে এখান পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দারোগা বাবু এবং হাবু যে কবিতাটি রয়েছে সেটি পড়াবো, এবং তারপরেই কিন্তু তার কোশ্চেনটাও দিয়ে দেবো, প্রশ্নের উত্তরগুলো।